দেখেন ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে নারীদের শ্রমে অংশগ্রহণ যে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে সেটা IMF আন্তর্জাতিক অর্থ তহবিলের কান্ট্রি রিপোর্টে পর্যন্ত এসেছে। কাজেই ডক্টর ইউনূসের পক্ষে এসব সংখ্যা দিয়ে তার কোনো উদ্যোগের প্রমাণ দেওয়া অসম্ভব ছিল। তিনি তাই কবিতা ব্যবহার করেছেন। তিনি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই কবিতা আবৃত্তি করেছেন জাতিসংঘের অধিবেশনে এবং সেই কবিতা আবৃত্তি করে তিনি বলেছেন তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের নারীদের রাজনীতিতে এবং কর্মে অংশগ্রহণ বাড়াবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তা ছিল যুগান্তকারী। অন্তত বাংলাদেশ সংবাদ সংস্থা মানে সরকার নিয়ন্ত্রিত যে বার্তা সংস্থা তার যে খবর সেখানে স্পষ্টতই সে কথা লেখা হয়েছে যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ভাষণকে এক যুগান্তকারী বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তারা অধিবেশন কক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সময় উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে যথেষ্ট শক্তিশালী এক ভাষণ বলে মনে করেন এবং তার দল নিশ্চিত হয়েছে বা তার দল নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী দলের নেতাদেরকে সাথে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন, এই রাজনৈতিক ঐক্যটা দেখানো এই সময়ে খুব জরুরি ছিল। মানে মনে প্রশ্ন জাগে যে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বা তাদেরকে ডক্টর ইউনূসের সরকারের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা বলে মনে করছেন। মানে তাদের সবার স্বীকৃতিতে সমর্থনেই তো 2024-এর আগস্টে শাসনভার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে এই কথাটা বলেছেন যে এই ঐক্যটা দেখানো খুব দরকার ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তার বক্তৃতায় স্পষ্টতই কি ধরনের মানে অর্থনৈতিক এবং রাজনৈতিক ভয়াবহ অবস্থা থেকে আপেক্ষিকভাবে ভালো অবস্থায় এনেছেন সেটা প্রতিফলিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেছেন, অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেছেন কিভাবে তার সরকার কাজ শুরু করেছে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবিও মোকাবেলা করেছে। তো এই আবেগময় বিএনপি মহাসচিবের এই আবেগময় প্রতিক্রিয়া ডক্টর ইউনূসের প্রেস সচিবের বক্তব্য, এ থেকে পরিষ্কার ডক্টর ইউনূসের জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তব্যকে দারুণ সফল হিসেবে নিশ্চয়ই অভিহিত করা যায়। তবে জামায়াতের নায়েবে আমির এত আবেগ দেখান নাই। বার্তা সংস্থা বাসসের সরকারি বার্তা সংস্থার বিবৃতিতে দেখছিলাম, সংবাদে দেখছিলাম যে জামায়াতের নায়েবে আমিরও বলেছেন এই যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একজন রাষ্ট্রপ্রধান, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, তার প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইড পেজে দেখবেন যে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার এই নামটাই যেহেতু যথেষ্ট কনফিউশনের সৃষ্টি করে, মনে হচ্ছে জামায়াতের নায়েবে আমিরের ভেতরেও এমনকি সেই কনফিউশন আছে। দেখবেন যে ফেসবুক ভেরিফাইড পেজে চিফ অ্যাডভাইজার জিওবির পেজে ব্র্যাকেটে পরিষ্কার লেখা আছে উনি হেড অফ দ্য গভর্নমেন্ট। তো সরকার প্রধানের এই যে উদ্যোগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া, এটাকে স্বাগত জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির। যাই হোক, মূলত আলোচনা করতে চাই জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বক্তব্য দিলেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতার শুরুতেই বলেছেন যে বাংলাদেশে প্রতি 100 জনে 3 জন বাস করে এবং শুধু সে কারণেই নয়, বাংলাদেশের মানুষের এই যে বারবার মানে একটা সংস্কারমুখী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এসব কারণেও নতুন করে শুরু করবার আকাঙ্ক্ষা, এসব কারণেও বাংলাদেশকে নজরে রাখতে হবে। এই 100 জনে 3 জন বাংলাদেশে বাংলাদেশে বাস করেন, এটা ছাড়া ডক্টর ইউনূসের 40 মিনিটের বক্তৃতায় আর বড় বড় কথা ছাড়া কোনো সংখ্যা নাই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ পড়ুয়া বড় বড় কর্পোরেটদেরকে তার দলে সংযুক্ত করেছেন। বিদেশ পড়ুয়া ইংরেজি জানা লোক ছাড়া তার আশপাশে আর কাউকে
কখনো তিনি জায়গা দেন না। এই ব্যক্তিদের জানার কথা যে যে কোনো বড় বক্তৃতায়, প্রেজেন্টেশনে কিংবা যে কোনো ভাষণে একরকমের মনোযোগ আকর্ষণের জন্যে কি কি করা উচিত, কি কি হলে ভালো হতো, এসব আলাপের চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনি কি কি করেছেন, কত সংখ্যায় করেছেন, কিভাবে করেছেন সেটা জানান দেওয়া। বাংলাদেশ সরকার, যদি আওয়ামী লীগ সরকারের কথাই বলি, দীর্ঘ সময় ধরে প্রতি বছর জাতিসংঘ সহ যে কোনো বিশ্ব ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তারা বরাবর বাংলাদেশে মেয়ে শিশুদের কত শতাংশ স্কুলে যাচ্ছে, কত শতাংশ মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিক পেয়ে যাচ্ছে, মানে মেয়েদের পড়ালেখার একটা ধারা, মেয়েদের শ্রমশক্তিতে যোগ দেওয়ার সংখ্যা, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার সংখ্যা, বাংলাদেশে মানে একেবারে সার্বজনীন টিকা প্রদানের যে ব্যবস্থা করে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে, সেসব বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা থাকতো। দেখেন, ডক্টর ইউনূসের সমস্যা হয়েছে, তিনি 100 জনে 3 জনের দেশের অধিবাসী বলছেন। হিসাব করলে দেখা যায় বাংলাদেশে 100 জনে 2.14% মতো মানুষের বাস, ধরলাম 2.5% মানুষের বাস, কিন্তু চীনে, ভারতে তো 17.5% বেশি মানুষের বাস, আমেরিকায় 4.5% মতো মানুষের বাস। ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শাহবাজ শরীফের দেশ পাকিস্তানে বাস 3% বেশি মানুষের। তাহলে এই এক সংখ্যা বলে ডক্টর ইউনূস কি চমক সৃষ্টি করতে চাইলেন সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু ডক্টর ইউনূস কি সত্যি এই জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তৃতায় বলতে পারতেন যে তিনি নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন? যখন ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশে স্কুল ড্রপ আউটের সংখ্যা বেড়েছে, বাংলাদেশে গত বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে যেই সংখ্যক শিক্ষার্থী, সে সংখ্যা গত কয়েক বছরের তুলনায় অনেক অনেক কম। মানে লোকেশ বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়ে সে সংখ্যাগুলোকে বিবেচনা করতে বলেছেন যে কেন কয়েক লক্ষ করে শিক্ষার্থী ঝরে পড়ছে এবং গত আগের বছরগুলোর তুলনায় কম পরীক্ষা দিচ্ছে। দেখেন, ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে নারীদের শ্রমে অংশগ্রহণ যে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে, সেটা IMF আন্তর্জাতিক অর্থ তহবিলের কান্ট্রি রিপোর্টে পর্যন্ত এসেছে। কাজেই ডক্টর ইউনূসের পক্ষে এসব সংখ্যা দিয়ে তার কোনো উদ্যোগের প্রমাণ দেওয়া অসম্ভব ছিল। তিনি তাই কবিতা ব্যবহার করেছেন। তিনি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই কবিতা আবৃত্তি করেছেন জাতিসংঘের অধিবেশনে। এবং সেই কবিতা আবৃত্তি করে তিনি বলেছেন তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের নারীদের রাজনীতিতে এবং কর্মে অংশগ্রহণ বাড়াবেন। কিন্তু বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে পর্যন্ত, মানে বাংলাদেশে কলকারখানা বন্ধ হয়েছে গত 1 বছরে ব্যাপক সংখ্যায়, তার ফলে নারী শ্রমিকরা কাজ হারিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের শ্রম বাজারে শ্রমিকের কাজ হারানোর সংখ্যা বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে। এই সংখ্যাগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে সুনির্দিষ্টভাবে জানেন, কারণ সরকারি পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS, তারাই এই তথ্যগুলো দিচ্ছে যে বাংলাদেশে শ্রমিক কাজ হারিয়েছে, বাংলাদেশে কারখানা বন্ধ হয়েছে, বাংলাদেশে নারী শ্রমিকের শ্রমে অংশগ্রহণের সংখ্যা কমেছে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু নিয়ে কথা বলেন। তিনি বলেন প্রতি বছর $100 বিলিয়ন জলবায়ু সহায়তার প্রতিশ্রুতি পূরণ হয়নি, বরং যে ক্ষুদ্র অঙ্কের অর্থ বরাদ্দ হয়ে থাকে তাও কাগজে কলমে দেখানো হচ্ছে বহুগুণ হিসাবে, এটা অগ্রহণযোগ্য। এবং তিনি বলেন যে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার একটা ছবি প্রকাশ করেছেন। 23 তারিখে ডিনার খেয়েছেন, তারপর 27 তারিখে এসে কেন মানে এই ছবি 26 তারিখে এসে কেন এই ছবি এত 3 দিন পরে প্রকাশ করলেন, 5 জন প্রেস উইং এর সদস্য নিয়ে যাওয়ার পরেও তার সঙ্গে করে। এই নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে, অনেকেই বলছেন যে
এআই দিয়ে এই ছবি তৈরি হয়েছে কিনা, কিন্তু নিশ্চিতভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার কন্যা প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে গিয়েছিলেন, ছবি তুলে থাকতেই পারেন। কিন্তু এই যে প্রেসিডেন্ট ট্রাম্প এই সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে বলে গেছেন জলবায়ু পরিবর্তনের যে আলাপ পৃথিবীতে চলে সেটা হচ্ছে সবচেয়ে বড় ধোঁকা। তো সেই সবচেয়ে বড় ধোঁকা যখন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্রটি বলছে, তখন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের একেবারে কেন্দ্রে থাকা অবস্থায় কি ধরনের গুরুতর সমস্যার মুখে পড়ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সে কথাও বলতে পারেন নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই 1 বছরের বেশি সময়ে কখনো বাংলাদেশের কোনো মানে জায়গায় যেতে দেখি নাই। কক্সবাজার গেছেন রোহিঙ্গাদের নিয়ে একটা মিটিং করতে, কক্সবাজার একবার গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে, কিন্তু জলবায়ু সমস্যার কেন্দ্রে যে মানে বাংলাদেশের অঞ্চলগুলো সেগুলো নিয়ে তাকে কোনো বিশেষ উদ্যোগ নিতে দেখা যায়নি। কাজে এই বিষয়েও কোনো সুনির্দিষ্ট বক্তব্য তিনি হাজির করতে পারেন নাই। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে এই যে তিনি সবচেয়ে বড় ধোঁকা বললেন জলবায়ু পরিবর্তনকে, একজন বিশ্ব নেতা, নোবেল বিজয়ী নেতা ডক্টর ইউনূস আমাদের সরকার প্রধান প্রত্যাশা তো করাই যেত যে এই যে ক্লাইমেট চেঞ্জ ডিনায়াল, এই ডিনায়ালের বিরুদ্ধে, এই যে জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করা, এর বিরুদ্ধে তিনি দুটো বাক্য বলবেন। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ অর্থ পাচার নিয়ে কথা বলেছেন যে তার সরকারের একটা মূল অঙ্গীকার হচ্ছে এই অবৈধ অর্থ পাচার রোধ করা এবং যে অর্থ পাচার হয়ে গেছে সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। তিনি সকলকে আহ্বান জানিয়েছেন যে এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে সকলে যাতে তাকে সহায়তা করে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এক্ষেত্রেও একটা উদাহরণ দিতে পারেন নাই যে গত 1 বছরে তারা কোনো সরকারের সাথে একটা সুনির্দিষ্ট বা কার্যকরী সম্পর্কে গেছেন, চুক্তি তৈরি করেছেন বা একটা মেকানিজম গড়ে তুলেছেন, একটা কৌশল গড়ে তুলেছেন, যার ফলে এই অবৈধ অর্থ পাচার মানে পাচার হওয়া অবৈধ অর্থ তারা ফিরিয়ে আনতে পারবেন। বরং তিনি খুবই কাব্যিকভাবে এ সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের নিকট আপনারা ফিরিয়ে দিন এই আহ্বান জানিয়েছেন। এবং এখানে তিনি কত, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের ওই যে সেই সংখ্যাটা $234 বিলিয়ন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমনকি সেই সংখ্যাটা বলারও সাহস করেন নাই। সংখ্যা যে বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাতে যে আমি বারবার চাপ দিচ্ছি তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে সংখ্যা বলে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের সামনে দর্শক না থাকুক, এগুলো তো লিপিবদ্ধ হবে। ভুলভাল সংখ্যা বলা যে তার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে একজন মিথ্যাবাদী এবং ভুলভাল সংখ্যা বলা সরকার প্রধান হিসেবে পরিচিত হতে পারেন এবং এই সংখ্যা কেউ চ্যালেঞ্জ করে বসতে পারে, এসব কথা মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আন্তর্জাতিক দলিলে তার মিথ্যা সংখ্যা নথিবদ্ধ হতে পারে, এই আশঙ্কা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে এত বড় সুযোগ পেয়েও বাংলাদেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়ে গেছে বিশ্বের উন্নত দেশগুলোতে এমন কোনো সংখ্যা তিনি উল্লেখ করেন নাই। তিনি বলেছেন তারা ব্যাপক সংস্কার কাজ চালাচ্ছেন, একটি সংস্কার কাজের উদাহরণ দিতে পারেন নাই, ওখানেও একটা সংখ্যা বলেছেন 11টি কমিশন গঠন করেছেন। কিন্তু 11টি কমিশন গঠন করে ঠিক কি সংস্কার এনেছেন? মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় গরিব মানুষ যাতে দ্রুত স্বাস্থ্যসেবা পায়, মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তার কোনো ব্যবস্থা করেছেন? তারা কি এমন কোনো ব্যবস্থা করেছেন যার ফলে বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে জানবে যে তার যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার দুর্নীতি মুক্ত একটি পরিবেশে বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রশাসন চালাবে? মানে ঠিক কি সংস্কার তারা সাধন করলেন যেই সংস্কারের কথা উল্লেখ করে এই 1 বছরেরও বেশি সময় পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে বলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? সেটা বলতে সম্ভবত তিনি খুঁজে পান নাই, তিনি বলার সাহস করেন নাই যে নারী কমিশন নামে একটি কমিশনের যে আলোচনা, সেই সংস্কার প্রস্তাব, সেটাকে একরকম তার মাটি চাপা দিতে হয়েছে ব্যাপক বিরোধিতার মুখে। তিনি বলতে সাহস করেন নাই যে স্বাস্থ্য কমিশনের যে রিপোর্ট, সেই মানে যেগুলো সাধারণ মানুষের জন্য প্রতিদিনের জীবনের সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই সংস্কারের বিষয়টিকেও তিনি মাটি চাপা দিয়েছেন। তারা আছেন 1 কক্ষ 2 কক্ষ, পিআর নাকি প্রচলিত পদ্ধতি, এরকম নানা আলোচনায়, যেসব আলোচনার সাথে সাধারণ মানুষের সংস্কার আকাঙ্ক্ষার
কোনো সম্পর্ক ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভুলেও বলেন নাই, ওই যে সামাজিক সূচকের কথাগুলো যখন বলছিলাম তখন বলতে ভুলে গেলাম, যে যেই বাংলাদেশ জাতিসংঘ সহ বিশ্ব দরবারে একটা উদাহরণ ছিল, শুধুমাত্র মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, নারী শিক্ষা, এসব ক্ষেত্রেই নয়, একটা উদাহরণ ছিল সার্বজনীন টিকা নিশ্চিত করার ক্ষেত্রে। তার সরকারের আমলে বহু দশক পর প্রথমবারের মতো এই টিকা কর্মসূচিও বাধাগ্রস্ত হয়েছে। সারা বাংলাদেশে টিকার অভাবে শিশুদেরকে সার্বজনীন টিকার আওতায় আনা যাচ্ছে না, সে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাই সংস্কারের উদাহরণ হিসেবে বলেন যে কর আর রাজস্ব ব্যবস্থায় তারা সংস্কার এনেছেন, এই দুটোকে তারা আলাদা স্ট্রিমে নিয়ে গিয়ে একটা নতুন সংস্কার ব্যবস্থা করেছেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি বলতে ভুলে যান যে তার সরকারের আমলে কর এবং রাজস্ব দুটো আদায়েরই যে লক্ষ্যমাত্রা, তা থেকে অনেক অনেক দূর এখনো পিছিয়ে আছেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস এছাড়াও ক্রেডিট হিসেবে ঘোষণা দিয়েছেন যে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে চালু হয়েছে। তার আগে বাংলাদেশ জাতিসংঘের সেই পারমাণবিক ব্যবস্থাপনার যে সংস্থা, তার সঙ্গে যুক্ত হয়েছে। মানে না, যেই ক্রেডিটগুলোর কথা তিনি বলছেন সেই ক্রেডিটগুলো আদৌ তার কিনা সে প্রশ্ন যেমন ওঠে, তেমনি প্রশ্ন ওঠে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমস্যাটি নিয়ে এত পরে আলোচনা করলেন। তিনি শুধু বললেন আপনারা সাহায্য কমাবেন না এবং এটি কোনো আঞ্চলিক সমস্যা না, এটি বৈশ্বিক সমস্যা। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এই আঞ্চলিক সমস্যার ভেতরে যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, আরাকান আর্মির সঙ্গে বিশ্বের রাজনীতির এক পক্ষ গিয়ে আশকারা দিচ্ছে, মিয়ানমার জান্তা সরকারের পাশে আরো এক পক্ষ গিয়ে উপস্থিত হয়েছে, এর মধ্যে পড়ে বাংলাদেশের কি অবস্থা? আর বাংলাদেশকে যে বিশ্বের বিভিন্ন শক্তি, আমেরিকা একটি পক্ষ নিতে বাধ্য করতে চাইছে, চাপ স্বীকার করতে বলছে, সেটা বলবার তো সক্ষমতা বা সাহস অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখস্থ কথার মতো সামাজিক ব্যবসায় আরো বিনিয়োগের কথা বলেছেন, তার এনজিও ব্যবসায় আরো বিনিয়োগের কথা বলেছেন, তিনি তার ৩-০ তত্ত্বের কথাও বলেছেন। বাংলাদেশের যেই অবস্থান ফিলিস্তিন বিষয়ে, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় স্পষ্ট করেছেন। বরাবর বাংলাদেশের সরকার প্রধানরা বলে এসেছেন যে বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক, টু নেশন থিওরির ভিত্তিতে একটা সমাধান এখনই বাস্তবায়ন করার পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বরাবরের এই অবস্থানটা পরিষ্কার করে তার সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন বটে, কিন্তু তার বক্তৃতার ঘণ্টাখানেক আগে যখন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিয়েছেন এবং সেখানে তখন আরব রাষ্ট্রগুলোর, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর, মুসলিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানেরা উদ্দেশ্যমূলকভাবে উপস্থিত ছিলেন যাতে বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা শুরু করার পরপরই তারা ওয়াকআউট করে একটা প্রতীকী প্রতিবাদ সৃষ্টি করতে পারেন। শুধু যে আরব রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের সদস্যরাই, মধ্যপ্রাচ্যের সরকার প্রধানরাই বেরিয়ে এসেছিলেন এই বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতার প্রতিবাদে, শুধু ওই সব দেশের নেতা নয়, এমনকি আফ্রিকার অনেক দেশের নেতাও সে সময় ওয়াকআউট করেন এবং সেটা বিশ্বে একটা শিরোনাম হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফর সঙ্গী বহর খুব ব্যস্ত ছিলেন। তারা জাতিসংঘ সাধারণ অধিবেশনের সম্মেলন কক্ষেই নাকি ঘোরাঘুরি করছিলেন, আশপাশে ঘোরাঘুরি করছিলেন, কিন্তু তারা সে সময় অধিবেশন কক্ষেও ছিলেন না। কাজেই এই বৈশ্বিক প্রতীকী শক্তিশালী ওয়াকআউট, সেটাতেও তারা অংশ নিতে পারেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তৃতাটি পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যাচ্ছে, পূর্ণাঙ্গ বিস্তারিত বর্ণনা তার চিফ